তাকালে মানে ছবিটা ইয়ে হয়, মানে অ্যাক্টিভ হ্যাঁ হয়, তাই না? হ্যাঁ। হ্যাঁ আসসালামু আলাইকুম বাবু ভাই, বলাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুনতে হ্যাঁ পাচ্ছেন হ্যাঁ সবাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাঙ্কস হ্যাঁ ফর মেকিং ওকে টাইম। বাবু ভাই এবং বলাই দুইজনই খুব ব্যস্ত ডাক্তার। একজন ঢাকায় অলি ফ্যামিলি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বলাই রাজশাহী মেডিকেল কলেজ, এবং এরকম একটা পরিস্থিতিতে আমাদের সাথে আড্ডা দিতে আসার জন্য অনেক ধন্যবাদ। আহ এইটুকুই বলার রাইট আছে। নাও আর আমাদের না ট্র্যাক চালালাম। হ্যাঁ হ্যাঁ এখানে আচ্ছা, একজনের হ্যাঁ কথা শেষ না হলে আরেকজন কথা বললে কিন্তু কথা কেটে কেটে যায়, এই জন্য নিয়মটা হচ্ছে হ্যাঁ, যে একদম কথা বলবে একদম। তাকে কথা শেষ শেষ করতে দিতে হবে। তুমি কলকাতায় থাকতে থাকতে কলকাতার মতো হয়ে গেছে, একদম একদম এক্কেবারে এক্কেবারে কলকাতার লোকজন যা বলে আর কি, মারাত্মক মারাত্মক মারাত্মক। তোমার অবস্থা তাই বাবু একদম। ভাই, জি জি জি। বাবু ভাই, আমি ক্যাডেট কলেজে কিভাবে কথা বলতাম, আপনি কিভাবে খেপাতেন আমাকে মনে আছে? হ্যাঁ, আর নাজবুল তুমি এভাবে কথা বলছো, বাবু ভাই আপনার সাথে আমার একটা বিশেষ কথা আছে। কি বিশেষ কথা? তখন তো বিশেষ আমি কথা বাবু কলকাতা ভাই। যাইনি। না না, যাওনি, কিন্তু এইভাবে একদম বলতে না, এক্কেবারে মারাত্মক মারাত্মক কিন্তু বলতে না। কিন্তু কি বিশেষ কথা, 10 দিন 15 দিন ঘোরার পর অ্যাপয়েন্টমেন্ট হোল্ডার কিভাবে হইতে হয়। এই, কথা বলতেন, হ্যাঁ। আচ্ছা, যা হোক, বাবু ভাই, আপনি যদি এমনি বলেন যে আমাদের আমাদের সাথে অনেকেই হয়তো যুক্ত হবে, আমরা চেষ্টা করব যে যারা এখানে যুক্ত হচ্ছেন তাদেরকে রেসপন্স করার, তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে। আর আমরা আসলে একটু টার্গেট করেছিলাম যে এই করোনার সময় যে পৃথিবী বিভিন্ন প্রান্তে আমাদের প্রচুর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং দেশের বাইরেও অনেকে ছড়িয়ে আছেন। তো সবাই মিলে একটু আড্ডা মারবো, মারতে মারতে যদি এরকম বিদগ্ধ এবং বিশেষজ্ঞ মানুষজনকে আমরা পেয়ে যাই তাহলে তো আরোই ভালো। এবং সেক্ষেত্রে আমরা আছি খুবই গর্বিত যে ক্যাডেট কলেজ লাইফে আমার 2 বছরের সিনিয়র বাবু ভাই, যিনি অসাধারণ মেধাবী, অসাধারণ হস্তাক্ষর, অসাধারণ গান গাইতেন, ডিবেট করতেন, মাহতের গান বাজাইতেন। ডিবেট করতেন, তারপরে আবার মেডিকেল কলেজে গিয়েও টিভি ডিবেট, ডিবেটিং অ্যাসোসিয়েশন এগুলোর সাথে জড়িত ছিলেন। অসম্ভব মানুষকে ঝকঝকে। শেষ মানুষকে করে পিঞ্চ নিই, করে কথা আনন্দ বলেন, মানুষকে দীপ্ত। পিঞ্চ করে কথা বলেন। আর বাবু ভাইয়ের কাছ থেকে একটা সেশন নিতে হবে, হাউ টু স্টে ইয়াং অ্যান্ড স্মার্ট, এটার উপরে একটা আমরা। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আমি একটু বলি, আমার যারা ফেসবুক ফ্রেন্ড তারা কি আমাকে দেখতে পাচ্ছে ফেসবুকে? ব্যাপারটা কি এরকম? তারা যদি তারা তো নোটিশ পেয়েছে যে আপনি হ্যাঁ হ্যাঁ লাইভে হ্যাঁ আসবেন, হ্যাঁ, যেহেতু আপনি হ্যাঁ হ্যাঁ ট্যাগে ছিলেন। হ্যাঁ হ্যাঁ তাদের হ্যাঁ। ভিতরে যেমনি একজন আমি দেখলাম যে আমাদের বসুন্ধরায় থাকেন, নাভিদ নেওয়াজ, তিনি অলরেডি লিখছেন যে আপনি খুব ভালো ডাক্তার, আপনার তার কাছ থেকে অনেক আহ, তার ব্যাপারে হি ইজ এ রিমার্কেবল আচ্ছা, ডক্টর সে। আমি তার অনেক দিনের ওকে, পুরনো পেশেন্ট। তো এরকম অনেকে আলহামদুলিল্লাহ, হয়তো দেখছেন, জাযাকাল্লাহ খায়রুন। করবেন। জি 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 জি। থ্যাংক ইউ সো মাচ। আর আই I see one my friend from Norway, Anniken Katrina. She is watching, and I'm not sure because few of my overseas friends sometimes knock, and I find them, and later on they understand that we are speaking Bangla, so then they give up. So I don't know she will continue or not, but মাসুদ ভাই আছেন আমাদের, ইফতেখার মাহমুদ ভাই আছেন, মানে আমি দেখতে পাচ্ছি। আর আমার বউ তো থাকেই, হ্যাঁ। তো এই হলো ব্যাপার। বলাই যদি একটু আচ্ছা, কিছু বলো বলাই। বলাই, কি শুনতে পাচ্ছিস? হ্যাঁ, আজকে এই ফেসবুক লাইভে এবং আমার নিজের আপন বড় ভাইয়ের মতো দুজন বড় ভাইয়ের সঙ্গে আসতে পেরে আমি খুবই গর্বিত। আই এম ভেরি মাচ প্রাউড উইথ মেন্টর এবং আমার লাইফ গাইডেন্স। অফকোর্স আই এম ইন দ্যাট পয়েন্ট। ইট ইজ many things. If I say that 100% goes on Babu Bhai, this is wrong. Many things I follow him, and he guided me on his brother, that I got my
সিনিয়র ব্রাদার লাইক বাবু ভাই। বাবু ভাইয়ের পুরো নাম ডক্টর শামসুল কবির কিন্তু বাবু বাবু ভাই। ভাই কি আই অলওয়েজ বলেছে যে- কল হিম বাবু ভাই, বাবু। কিন্তু বাবু ভাই কি বলেছে যে এত ঝকঝকে তকতকে চেহারাটা কিভাবে রাখা যায়? এটা কি ফেসবুকে বলা উচিত? এটার না 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 না, এটা সম্পূর্ণ নিজস্ব, বাবু ভাইয়ের এটা নিজস্ব ব্যাপার। এবং ওই সময় না, সবকিছু এখন বলা যাবে না, যেহেতু পাবলিকলি তো আচ্ছা বলা যাবে না, তাই না বাবু ভাই? আচ্ছা, এখন Anyway, আমরা কি মূল আলোচনায় যেতে পারি নাকি? কারণ মূল আলোচনা বললে আসলে সিরিয়াস কিছু না, আলোচনাটা হচ্ছে যে হ্যাঁ, আমরা আড্ডা দিব। এর ভিতরে আমরা একটু বোঝার চেষ্টা করছি যে যেহেতু আপনারা দুইজনই ডাক্তার, বাবু ভাই ঢাকায় এবং বলাই রাজশাহীতে, যদি জাস্ট লেট আস স্টার্ট যে আপনি আজকে সারাদিন কি করলেন, এবং এটা দিয়েই শুরু করি। বাবু ভাই কি করলেন আজকে সকাল থেকে? আচ্ছা, হাউ ওয়াজ ইউর থ্যাংক ইউ রুটিন? সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আজকে সকালবেলা, এখন যদিও ছুটির দিন, নর্মালি যেটা আমি সকালবেলা রেগুলার আমার প্রেয়ারটা করি, আমি ঘুম থেকে উঠে নামাজটা পড়ে আবার ঘুমাইছি। ঘুম থেকে উঠে তারপর, যেহেতু ডিউটিটা একটু অন্যরকম, যে হাসপাতালে গিয়ে রুগী দেখে ইউ নিড নট টু স্টে, যেহেতু আমরা সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করছি, রুগী অনেক কম ভর্তি রগে, তো রুগীগুলো দেখার বাসায় চলে আসছি। ঠিক আছে, তারপর কিছু ছোটখাটো কাজ ছিল, আমার ছেলেকে পড়ানো, সেটা শেষ হলো, গোসল করলাম, লাঞ্চ করলাম। আর গতকাল থেকে আমি অফিসিয়ালি আবার আমার যে প্রাইভেট চেম্বার ল্যাবির গুলশান, যেখানে বসি আর কি, সেখানে আমি আজকে বিকালে চেম্বার করেছি। যদিও রুগীর সিরিয়াল ছিল মাত্র 12 জন, সেখানে দেখা গেল মাঝখানে যদি মেসেঞ্জারে কল আসে, তাহলে সেক্ষেত্রে সেটা কি করা, এই যে কল আসছিল একটা, হঠাৎ রিফ্রেশ করে করতে হবে দেখলাম বাবু ভাই। আমার ফ্রেন্ড নাসের খান, সে কল করছে আর কি মেসেঞ্জারে, এটা আচ্ছা, ডিফিকাল্ট মানে। হ্যাঁ। তো যাক, চেম্বারে 12 জন রুগীর মধ্যে 7 জন আসছিল, রুগী দেখা শেষ, এসে তোমার এই কনভারসেশনে, আর মাঝখানে ফেসবুকে আমি একটু লেখালেখি করি। আমি মনে করি যে ডাক্তারি হিসেবে খালি রুগী দেখা আমার মেইন, ঠিক আছে, আমার কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, যেহেতু, হ্যালো, হুম আর ইউ হুম দেয়ার? হুম হুম আমি আমরা যদি শুনছি। মনে করি যে সৃষ্টিকর্তা চাইছি বলে আমি একটা বিশেষজ্ঞ ডাক্তার হয়েছি, তাই না? সৃষ্টিকর্তার ছেলে কিন্তু আমি একটা শয়তান ক্যাসিনো ব্যবসায়ী হতে পারতাম, সেটা হয়নি। তাহলে সৃষ্টিকর্তার ব্লেসিংস আমার প্রতি আছে, তাই না? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, সেটা ঈশ্বর হোক, ভগবান হোক, গড হোক, আল্লাহ হোক, যেই হোক, সৃষ্টিকর্তা একজনই। So, উনি না চাইলে কিন্তু একটা মানুষের পক্ষে, হ্যাঁ, নিজের অধ্যবসায় থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, মানুষের পক্ষে কিন্তু তার প্রফেশনাল মানে যে একটা অ্যাচিভমেন্ট, সেটা সম্ভব না, এখানে তার ব্লেসিংস থাকতে হয়। সো তিনি যাদেরকে সৃষ্টি করছে, সেটা পৃথিবীর, আমরা অন্যান্য প্রাণী মনে করি আর মানুষ মনে করি, মানুষ যেহেতু সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, সো তাদের প্রতি আমার কিছু দায়িত্ব আছে। সো ডাক্তার হিসেবে আমার এখন প্রাণের মেইন দায়িত্ব কি, যেহেতু দেশে একটা ক্রাইসিস চলতেছে এবং পুরো পৃথিবীব্যাপী একটা মহামারী চলতেছে, সেকেন্ড ওয়ারের পর মনে হয় সবচেয়ে মহা একটা সংকটকালীন সময় আমরা অতিক্রম করছি। সো আমি মাঝে মাঝে এই করোনা নিয়ে ফেসবুকে লেখালেখি করি, ঠিক আছে? তো সেই লেখালেখি কিছুটা করলাম, যে আমাদের প্রেজেন্ট যে সিচুয়েশন, কিভাবে সবাই লিখছেন তার নিজ নিজ পজিশন থেকে, আমি কিছু লেখালেখি করেছি আর কি। তো সেটা হয়তো তুমি হয়তো দেখে থাকবে আর কি। এই এই আজকে আমার সারাদিনের রুটিন, এখন তো তোমাদের সাথে ফেসবুকে আড্ডা দিচ্ছি আর কি। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। আমি দেখতে পাচ্ছি মাসুদ ভাই লিখছেন, বাবু এবং নাজবুল আমি দেখছি, কথা শোনা যায় শামীম না, লিখছে, মাসুদ ভাই এবং মাসুদ ভাই 16 ব্যাচের মাসুদ ভাই লিখেছে সাউন্ড বাবু। চলে গেল কেন? আমার সাউন্ড আসতেছে না, ব্যাপার কি? আপনাকে আমরা শুনতে গলায় পাচ্ছি শোনা যায়, কিন্তু। আমার কথা শোনা যায়, হ্যাঁ, কিন্তু তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি না, এই আর কি। তাহলে আপনার কোনো জায়গায় কানেকশনে প্রবলেম হচ্ছে। মাঝখানে হ্যালো, কল আসাতে মনে হয় ঝামেলাটা হয়েছে আর কি। হ্যাঁ 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 হতে পারে। এখন শুনতে পাচ্ছেন? মানে আমি তোমাদেরকে শুনতে পাচ্ছি না, ভেরি ইন্টারেস্টিং কি। ইয়ারফোনটা খুলে আবার ঢোকার। হ্যাঁ আমি কি আবার আসবো? হ্যাঁ গিয়ে আসতে আবার পারেন। আসবো? হ্যাঁ হ্যাঁ গিয়ে আবার আসছি, ঠিক আছে, কারণ হ্যাঁ হ্যাঁ যেহেতু শুনতে পাচ্ছি না এই জন্য আর কি। হুম। আচ্ছা বলাই, আমি বাবু ভাই আস্তে আস্তে আমরা একটু কথা শুরু করি যে তোর কি অবস্থা রাজশাহীর এবং রাজশাহী মেডিকেল কলেজ চিকিৎসা ব্যবস্থা, হ্যাঁ এগুলোর কি অবস্থা বল। আসলে আমি একটু আপনাকে কারেক্ট করি, আমি এই মুহূর্তে রাজশাহী মেডিকেলে না, আমি গত 2-2.5 বছর ধরে রাজশাহী মেডিকেল কলেজ, আমার প্রমোশন হওয়ার পরে পোস্টিং হয় সাতক্ষীরা মেডিকেল কলেজে। তারপর ও সাতক্ষীরা আচ্ছা, মেডিকেল হ্যাঁ কলেজ আমি ভুলে গেছি, আমি সরি। তারপরে যাই হোক, আহ, আমি একটু অফ আছি। হুম। তো বাসাতে এখন আছি। আর চেম্বারে রাজশাহী পপুলারে
রেখেছেন এই। আচ্ছা আচ্ছা আমি তাহলে তো এখন তো সংকট মুহূর্ত, এটা সবই ঠিক আছে বাবু ভাই যে এখন আমি একটা কাজ করছি, আমি ফেসবুকে কিন্তু মেসেজ দিয়েছি যে আমার মোবাইল যে কোনো জায়গায় এনিবডি if any problem simple like fever sore throat শোনা or বাবু ভাই, something, no need to come outside. বাবু ভাই শুনতে পাচ্ছেন? এবার বাবু ভাইকে তো আমরা শুনতে পাচ্ছি না। বাবু ভাই আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। কিছু একটা আপনার ইয়ারফোনে প্রবলেম হচ্ছে। ইয়ারফোনটা খুলে এমনি ধরা যায় না ইয়ারফোন ছাড়া? এখন দেখেন তো, আমরা শুনতে পাচ্ছি না। বাবু ভাই আপনার এত সুন্দর কণ্ঠ শুনতে পারবো না, এটা কেমন করে হয়? আচ্ছা মাইকটা একটু টেস্ট করেন তো, স্ট্রিমে মাইকটা ঠিক আছে কিনা। আচ্ছা বলাই, আমার বউ জিজ্ঞেস করেছে কেমন আছিস? হ্যাঁ আমরা ভালো আছি। আমার ও জিজ্ঞেস, প্রণাম জানাই দিদিকে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমার পশ্চিমবঙ্গ থেকে আমার একজন বন্ধু রেজা দা দেখছে, আমি দেখছি শাফিন দেখছে, মাসুদ ভাই এখনো দেখছে, বাবু ভাইকে শুনতে পাচ্ছে না এটা বলছে, আর শীষ মোহাম্মদ আমাদের আরেক ক্লাবের একজন মেম্বার, হি ইজ অলসো এ ক্যাডেট, সেও দেখছে, অনেকেই দেখছে, কিন্তু বাবু ভাই শুনতে পাচ্ছি না, এটা কিভাবে হয়? হ্যাঁ আপনার মাইকটা আনমিউট করেন আপনি, আপনার মাইকটা এবার দেখেন তো শুনতে পান কি না। এখনো শুনতে পাচ্ছি না, কোনো একটা প্রবলেম হচ্ছে আপনার মাইক্রোফোনে। আচ্ছা তাহলে এখন রাজশাহীতে কি অবস্থা বলতো? রাজশাহীতে মানুষজন চালচলন, শহরের কি অবস্থা? বাবু ভাই আমরা একটু গল্প করে এগুলো। আর হ্যাঁ আসলে ব্যাপারটা নিয়ে তো সারা পৃথিবী খুব আতঙ্কিত, সারা পৃথিবী ঠিক, লোকজন সবাই এখানে আতঙ্কিত যে কি হবে না হবে। আতঙ্কিত মানে ওরকম যে কি হলো তা না, একটা ব্যাপার নিয়ে যে কি, যেমন এই যে বাইরে ঠিক মতো যেতে পারছি না, আমরা ঘরে থাকছি, এরকম চিন্তা করছি কি করব না করব। তবে একটা ব্যাপার কি, সবার সহযোগিতা, অনেক সরকার থেকে যে বলা হয়েছে আপনারা বাড়িতে থাকেন, বাড়িতে থেকে মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্স করাটাই কিন্তু এখন মূল প্রিভেনশন যা বলি আমরা, এটাই দাঁড়িয়েছে। কারণ without symptomatic treatment we cannot give definite treatment. তো আমরা ইনফেকশনটা একজনের কাছে একজনের কাছে থাকে, ওকে আমার কাছে আমি ইনফেক্টেড হলাম, আপনার ইনফেক্টেড হয়ে যাবো, ভাইরাস গুলো সব আমার মধ্যে মরে গেল। শোনা যায়? হ্যাঁ এখন শোনা যাচ্ছে বাবু ভাই, গুড। ওকে, বলাইকে দেখা যায় না তো, বলাই করে দেখা যাচ্ছে। ওকে ফাইন ফাইন, থ্যাংক ইউ বাবু ভাই। আমরা বলাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম রাজশাহীর অবস্থা নিয়ে। হ্যাঁ বল বল। হ্যাঁ বলাই বাংলায় বলাতে ইংলিশ বলতেছ কেন মিয়া? কলেজ কালচার ক্রিকেট কে দেখছে? আচ্ছা আচ্ছা বলো। আপনার কাছে তো যে ব্যাপারটা এখানে আমার কাছে খুবই যেটা ভালো লেগেছে, যে লোকজনের স্বতঃস্ফূর্ত একটা সহযোগিতা আছে। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবাই ঘরে থাকেন, মেনটেন সোশ্যাল ডিস্টেন্স। এ ব্যাপারে কিন্তু লোকজন স্বতঃস্ফূর্ত ভাবে ঘরে থাকছে, একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না, এটা আমি খুব ভালো মতোই খেয়াল করে দেখেছি। তারপরে ইভেন দেখেছে যেমন এই যে মসজিদেও ধরেন নামাজ পড়তে আসা, এখানে শুক্রবারের দিন প্রায় ১,৫০০ লোকের জমা হতো, এখন কিন্তু না, তারা বাড়িতে নামাজ পড়ছে। মানে সবাই এই ব্যাপারটাতে সচেতন আসছে আমার কাছে, যেটা বুঝছে যে হ্যাঁ আমাদের আছে, হয় আমি অথবা আমি আরেকজনকে ইনফেক্টেড করব, সুতরাং আমার বাইরে না বাড়ানোই ভালো, আমার যতটুকু পারি। বাইরে ঘাটে যে দুই একজন যাচ্ছে, হয়তো দোকানে যেমন আগে এই একজন মাথার উপর দিয়ে একজন, যেমন একটা ভালো, আমি রাজশাহীতে এটা দেখছি। থ্যাংক ইউ বলাই।
থ্যাংক ইউ বলাই, আইল বি ব্যাক টু ইউ। তার আগে আমি একটু বলে নিই, আমাদের এখানে অস্ট্রেলিয়া থেকে রাসেল বলতেছে বাবু ভাই এবং বলাইকে দেখে খুব ভালো লাগতেছে। তারপরে হচ্ছে আমার এক ভাবি, খুবই শ্রদ্ধাস্পদ ভাবি, ভাই নেভিতে ডেপুটি চিফ ছিলেন, কেয়া ভাবি বলছেন যে আহ কাশি কাশি দিচ্ছেন কেন, আমি কাশি দিইনি। আর পারভেজ এমদাদ দেখছে। তারপরে হচ্ছে আমাদের রাজশাহীর একজন নজরুল ভাই, যিনি ঢাকায় অবস্থান করেন, তাকে দেখছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের খালিদ হাউসে 18 ব্যাচের শিবলি ভাই, উনি দেখছেন। শামসুল আজম মনে আল ফারুক শিবলি নোমানি। না, এটা উনার নাম কি শিবলি নোমানি ছিল, নেভিতে শামসুল ছিল। আজম আল ফারুক শিবলি নোমানি আমার, এক্স্যাক্টলি। জি হ্যাঁ জি, যে আমার পাশের বেডে ক্লাস 7-এ 14 নম্বর রুটে আমার পাশের বেডে ছিলেন আর কি। আমার বলা যেতে পারে যে আমার সাইড বেড এবং আমার প্রথম পানিশমেন্ট প্রদানকারী বড় ভাই। হ্যাঁ। তো আচ্ছা, তো শিবলি ভাই তাহলে মনে থাকবে। মানে অ্যাসিস্ট্যান্ট হাউস ডিরেক্টর ছিলেন। তো শিবলি ভাইকে পরে ডাইনিং হল প্রিফেক্ট হয়ে যায়, পরে পরে ডাইনিং ডাইনিং। হল প্রিফেক্ট হয়ে গেছিল। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আমার একটু মনে থাকে অনেক। না, আপনার তো মেমোরি ভাই অনেক শার্প। যা হোক, ওনারা দেখছেন। এবার বাবু ভাই আপনার কাছে একটু ফিরে আসতে চাই আমি। এই এই যে চিকিৎসার যে, এগুলো খুব বিশেষজ্ঞ পর্যায়ের আলাপ না, এমনি যেটা একটা বিশ্লেষণ। কিছুক্ষণ আগে একটা নিউজ দেখছিলাম প্রথম আলোতে, যে বেক্সিমকো এবং বেকন একটা মেডিসিন তৈরি করছে। এটা সম্ভবত আমার যেটা ধারণা অ্যাডভান্স ফ্লু এর বাইরে কিছু হতে পারে। আপনারা কি কেউ নিউজটা দেখেছেন? যে আমি আহ, দেখেছি, হ্যাঁ। একটু আমি বলে নিই, সময় নিয়ে বলবো। সেটা হচ্ছে আসলে যখন এই শত্রুটা করোনা ভাইরাস যেহেতু আমাদের জন্য অজানা একটা শত্রু, এবং এটার মতোই অনেক ভাইরাস কিন্তু আগে ছিল এর কাছাকাছি চরিত্রের, কিন্তু এটা টোটালি একটা ডিফারেন্ট। এবং গত, আমরা যদি বলি শুরু থেকে, গত এই 5 মাসে বা 6 মাসে এই ভাইরাসটা মোর দ্যান 300 টাইমস তার ক্যারেক্টার চেঞ্জ করেছে, যেটাকে আমরা মেডিকেল সায়েন্সের ভাষা বলি মিউটেশন। তো একটা জীবাণু যদি প্রতিনিয়ত তার চরিত্র চেঞ্জ করে, তার চেহারা চেঞ্জ করে, তাহলে তার এগেনস্টে কিন্তু স্পেসিফিক একটা মেডিসিন বা ভ্যাকসিন বের করা সায়েন্টিস্টদের জন্য খুবই ডিফিকাল্ট। যে জন্য এটা একটু ডিফিকাল্ট হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যখন চায়নাতে উহানে এটার আউটব্রেক একেবারে খুব শীর্ষ পর্যায়ে পৌঁছে গেল, অনেক সিভিয়ারলি হয়ে গেল নভেম্বর ডিসেম্বর মাসে, তখন ওরা বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে ট্রাই করেছে। স্টার্টিং ফ্রম যে আজকে আলোচনা হচ্ছে আইভারমেকটিন, যেটা কিনা আমাদের দেশে স্ক্যাবিজে ইউজ করা হয়, অত্যন্ত সহজলভ্য একটা ওষুধ, সেটা ট্রাই করেছে। ক্লোরোকুইন, হাইড্রোক্সি ক্লোরোকুইন ট্রাই করেছে, অ্যাজিথ্রোমাইসিন ট্রাই করেছে, ইন্টারলিউকিনের এগেইনস্টে কাজ করে এমন ওষুধ, প্লাজমা ফেরিসিস। যখন যেটা ওদের কাছে মনে হয়েছে, যখন পেশেন্টের যখন আউটব্রেক হয় অনেক বেশি, এই জিনিসগুলো কিন্তু সুবিধা হয় যে ঠিক আছে এই পেশেন্টটা যদি এত খারাপ অবস্থা মারাই যাবে, ওকে আমরা শেষ চেষ্টা করে দেখি। এগুলি করতে গিয়ে তারা বেশ কিছু ওষুধে ভালো ফলাফল পেয়েছে। এখন এই ওষুধগুলো যেমন এই যেটা, মানে যে ওষুধটার আলোচনা হচ্ছে আর কি, ঠিক আছে তো, যে অ্যাভিগ্যান নামে, ট্রেড নেম হচ্ছে অ্যাভিগ্যান, ঠিক আছে, পৃথিবীব্যাপী। তো এই ওষুধগুলো আসলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ফলাফল পাওয়া গেছে, আবার এটাও ঠিক যে এদের পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু উদ্ঘাটিত হয়েছে। এখন এটা 100% বলা যাবে না যে এই ওষুধটা এই ওষুধে এই রোগের জন্য একমাত্র কার্যকরী ওষুধ, আবার এটাও ফেলে দেওয়া যাবে না যে এটা কোনোই কাজ করে না, ঠিক আছে। সো এখন যেহেতু এটা অজানা শত্রু, প্রতিনিয়ত চেঞ্জিং ইটস ক্যারেক্টার, সো এই জন্য এটার এগেনস্টে যে ওষুধগুলো সম্ভাব্য ভালো কাজ করে সেই ওষুধগুলো আমরা ব্যবহার করব। যদি আমাদের দেশে একটা মহামারী, অলরেডি কিছু কিছু ওষুধ মানুষজন প্রোফাইল্যাক্সিস হিসাবে বা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে শুরু করেছে, বিশেষ করে চিকিৎসক যারা আর কি আমাদের মাঝে, আমরা যারা এই করোনা ভাইরাসে এক্সপোজ হওয়ার সম্ভাবনা আছে, যে এখন তো খুব আলোচিত হচ্ছে ডাক্তারদেরকে নিয়ে, যে সামান্য সর্দি জ্বর হলেও ডাক্তাররা দেখছেন। আসলে ব্যাপারটা সেরকম সঠিক না, কারণ যে কোনো একটা মহামারী যখন একটা দেশে হয়, তখন সেই মহামারীকে ট্যাকেল দেওয়ার জন্য কিন্তু কিছু নিয়ম নিতে হয়। ইউরোপ, আমেরিকা, সব দেশে কিন্তু, ইভেন চায়নাতে কিন্তু ওরা যখন দেখলো যে এটা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, তো আমাদেরকে যারা চিকিৎসা করবে, আমাদের সোলজার, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, তাদেরকেও কিন্তু প্রোটেকশনে রাখতে হবে। সো আমি যদি আমার টোটাল সোলজারদেরকে নিয়ে যুদ্ধে ঝাঁপায় পড়ি, আমার ব্যাকআপ না থাকে, তাহলে কিন্তু ঝামেলা। তাহলে ডাক্তারদের জন্য প্রোফাইল্যাক্সিস হিসাবে কিছু ওষুধ চলে আসছে মার্কেটে, সেগুলো কিন্তু আমাদের দেশে অনেক চিকিৎসক শুরু করে কিন্তু তাদের চেম্বারে রুগী দেখছেন, হাসপাতালে রুগী দেখছেন। তো সেগুলোও কিন্তু একেবারে সব প্রিজাম্পটিভ, নট এভিডেন্স বেসড, হাইপোথেটিক্যাল। এন্ড হাইপোথেটিক্যাল একসময় কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে যায়, একটা হাইপোথিসিস না দিলে কিন্তু থিসিস হয় না, তাই না, একটা জিনিস প্রতিষ্ঠিত হয় না। তো যে ওষুধটা নিয়ে আমাদের বেক্সিমকো বিকন, তার আগে কিন্তু আরেকটা ফার্মা, ভেরিটাস ফার্মা, এটা কিন্তু মার্কেটে নিয়ে আসছে আমাদের দেশে অলরেডি। কিন্তু বেক্সিমকো বিকন যেহেতু
অনেক বড় কোম্পানি, তাদের নামটাই হয়তো প্রথমে চলে আসছে। বাট এটা আমরা ব্যবহার করব কি না করবো সেটা যখন আমাদের ন্যাশনাল গাইডলাইন একটা অলরেডি চলে গেছে, সেইখানে দিক নির্দেশনামূলক বক্তব্য থাকবে, সেই অনুযায়ী ব্যবহার করা হবে। মার্কেটে আসলে এটা যেমন ঝাঁপায় পড়ে ব্যবহার করার কোনো সুযোগ নেই সাধারণ মানুষের জন্য। এবং পেপারে যখন এগুলি প্রোপাগান্ডা হিসেবে বা নিউজ পোর্টালে যখন আসে, তখন মানুষজন হয় কি সেটা, মানে আমরা যদি বাঙালি চিকিৎসার ক্ষেত্রে আবেগপ্রবণ, এগুলি আমরা খুব বেশি মাত্রায় হঠাৎ করে না জেনেই ব্যবহার করি চিকিৎসকের পরামর্শ ছাড়াই, সেটাও করা ঠিক হবে না। তো সেই জন্য যেহেতু হ্যাঁ আমাদের আমরা পেশেন্ট সংখ্যা বেড়ে যাচ্ছে গত 2 দিনে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে, সো প্রোটোকল অনুযায়ী যে সমস্ত হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সেগুলো তো ব্যবহার হবে, এবং এই যে প্রকোপ আকার ধারণ করে তখন হয়তো একটা দিক নির্দেশ আমাদের কাছে আসবে। সো ওষুধটা একেবারে আমি ফেলে দিচ্ছি না, আবার একেবারে 100% এই চিকিৎসার জন্য প্রযোজ্য সেটাও বলবো না। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। এই বিষয়টা যখন আমরা জানছি যে এ ধরনের আরো ম্যালেরিয়ার ওষুধটা নিয়ে হচ্ছে, তারপরে ধরেন বিসিজির যে আমরা টিকাটা নিয়েছিলাম সেটা নিয়ে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, বা এগুলোকে একটা আবার ওই ডেটা অ্যানালাইসিস করে একটা বলা হচ্ছে। যেহেতু বাবু ভাইয়ের পরে আমি বলাইকে জিজ্ঞেস করবো যে এগুলো নিয়ে কি তোর কোনো ভিউ আছে, এই যে ম্যালেরিয়ার যে ওষুধ, তারপরে হচ্ছে বিসিজির টিকা। অবশ্যই আমি বাবু ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো। মুখটা চেঞ্জ করে দিচ্ছে, এত সুন্দর সুন্দর মুখ দেখে মানুষ বেশিক্ষণ তো আমাদের দেখবে না, ওই জন্য তোকে দিলাম। আচ্ছা আচ্ছা, বলো। বাবু ভাই যেটা বলেছেন সেটা আসলে সেটাই। কোনো 100% শিওর হয়ে কিছু নিতেও পারছি না, আবার কোনো ডিসকার্ডও করতে পারছি না। মাত্র 5 মাস একটা অসুখের বিরুদ্ধে আমরা যেতে পারছি না। আর এই যে বারবার তার চরিত্র, তার চেহারা চেঞ্জ, এর জন্য সায়েন্টিস্টের জন্য একটা বড় কষ্টের ব্যাপার একটা ওষুধ তৈরি করা। তো আমার কাছে পার্সোনাল অভিমত, আমার কাছে কেন যেন আমার মনে হয় যে বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, মানে সাবকন্টিনেন্টের আমরা হয়তোবা ঈশ্বর প্রদত্ত কিছু ইমিউনিটি আছে, স্পেশাল ইমিউনিটি কিছুটা হলেও আছে, যেটা অন্যদের চাইতে। কারণ ভাইরাসটা 1 থেকে তারপরে তো উপর দিয়ে ফ্লাই করে চলে গেল ইউরোপ আমেরিকা, এবং ইউরোপ আমেরিকায় যেভাবে এটা জাঁকে বসছে, আমরা কিন্তু সেই তুলনায় এখনো ধরে নিতে পারি অনেকটাই সেপে আছি। এই সেপে থাকার পিছনে এখন জানি না, আমিও জানি না, আমার তো মনে হয় কেউ জানে না, কারণ যেখানে আমি দেখেছি বলছে এখনো কেউ নোবডি ক্যান টেল ইট 100% যেটাই ঠিক। তা আমাদের কিছু ন্যাচারাল ইমিউনিটি হয়তো বা ঈশ্বর দিয়েছেন, এবং মাধ্যমে হয়, তাহলে তো এটা অবশ্যই একটা আশীর্বাদ বলা হয়। থ্যাংক ইউ সো মাচ বলার। একই আমরা আচ্ছা, আমাদের এখানে যারা দেখছে তার ভিতর মাসুদ ভাই বলছে বাবু খুব চমৎকার ব্রিফ করলে সংক্ষেপে। কাজল ভাই দেখছেন, বাবু ভাই আপনার সিনিয়র ক্যাডেট কলেজ এবং মেডিকেল কলেজে, কাজল ভাই দেখছেন। গায়ক কাজল ভাই, হ্যাঁ গায়ক কাজল ভাই আমাকে প্রচুর পানিশমেন্ট দিয়েছে। পানিশমেন্ট তার আগে বলতো, তোমরা কি গত টার্মের পুনরাবৃত্তি দেখতে চাও, মানে আগের টার্মে যে পানিশমেন্ট দিয়েছে সে পরের টার্মে কি সেটা দেখতে চাও, সে হচ্ছে কাজল ভাই, বুঝছো তো? আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। আচ্ছা, হামিদুল ইসলাম লিখেছে যে খুব ভালো, খুব ইনফরমেটিভ একটা প্রোগ্রাম হয় এটা, অনেকেই দেখেন। তারপরে আমাদের এক ভাবি দেখছেন, আমাদের রানু ভাবি, উনি হচ্ছেন আমাদের নেভিতে 17 ব্যাচের রূপম ভাই আছেন, তার মিসেস, উনি দেখছেন। তো হ্যাঁ, তো আমরা যারা দেখছি তাদের যদি কোনো প্রশ্ন থাকে, হাসান ভাই আপনাকে ইমো দিয়েছেন। হ্যাঁ, তো বাবু ভাই আপনার কাছে আবার ফিরে আসছি যে এখন যে ধরেন যে ডাক্তারদের যে মুভমেন্টটা, ধরেন আপনার ট্রান্সপোর্ট বা লজিস্টিক কিছু দেওয়ার কথা বললো কয়েকটা কোম্পানি, যে এই ধরনের লজিস্টিক্স আমরা দেবো মুভমেন্টের জন্য ঢাকা শহরে ডাক্তারদের, এগুলো সম্পর্কে আপনার কি কিছু মানে প্র্যাকটিক্যালি কি হচ্ছে ব্যাপারে কোনো আইডিয়া আছে বাবু ভাই? আমি ঠিক জানি না। আমাদের তো কিছু স্পেসিফিক হসপিটালে গভর্নমেন্ট কর্তৃক নির্ধারিত হসপিটাল অলরেডি চিকিৎসা শুরু হয়ে গেছে। কুয়েত মৈত্রী হসপিটাল, তারপর কুমিটোলা জেনারেল হাসপাতাল, তারপর রেলওয়ে হসপিটাল, আরো কিছু হসপিটাল প্রিপেয়ার করা হচ্ছে। আমরা জানি না ট্রুলি আসলে ডিজিজ বার্ডেন কেমন হবে, এটা আসলে খুবই অনিশ্চিত। কারণ এটা তো ঠিক যে আমেরিকাতেও কিন্তু অনেক আনরেজিস্টার্ড ডেথ, যে হসপিটালেই পৌঁছাতে পারছে না, তার আগে মারা যাচ্ছে, রেজিস্টার্ড হচ্ছে না। আমরা গভর্নমেন্ট কর্তৃক
যে পরিসংখ্যানগুলো সেগুলি কিন্তু আমরা দেখছি যে আজকে স্পেনে এতজন মারা গেল, ইটালিতে এতজন মারা গেল, আমেরিকাতে এতজন মারা গেল, বাট এর মধ্যে কিন্তু অনেক আনরেজিস্টার্ড ডেথ আছে। কারণ আমাদের দেশে কিন্তু করোনা সন্দেহে অনেক পেশেন্ট তাদেরকে আইসোলেট করা হয়েছিল বা তাদেরকে সেইভাবে রাখা হয়েছিল বা ডাক্তার সন্দেহ করেছে, সেই রোগীগুলো কিন্তু শেষ পর্যন্ত আমরা ঢাকায় এনে চিকিৎসা করতে পারিনি, বা তারা আগে হয়তো মারা গিয়েছে, লোকজন তাদের আত্মীয় স্বজন কবরও দিয়েছে বা সৎকার করেছে। তো এই জিনিসগুলো একটুখানি আমাদের হিসাবের মধ্যে, আমাদের এপিডেমিওলজিক্যাল স্টাডিজ এর মধ্যে যদি আনতে পারতাম, তাহলে কিন্তু আমরা মানে আরো বেশি ডিজিজ প্রোফাইল সম্পর্কে আমরা কিন্তু আইডিয়া করতে পারতাম। ঠিক আছে, কয়েকদিন আগে আমাদের একজন স্যার, প্রফেসর রেদওয়ান স্যার, উনি কিন্তু খুব ভালো ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট, উনি একটা কথা বলেছিল, সবাই এটাকে কোট করেছে, যে আমি পুকুরে জাল ফেলছি, মাছ উঠছে না, তার মানে এই নয় কিন্তু পুকুরে মাছ নেই। ঠিক আছে, সো আমরা প্রতিদিন আমাদের আইডিসিআর এর যে সাংবাদিক সম্মেলন, সেটার পরিপ্রেক্ষিতেই টোটাল দেশের অবস্থা সম্পর্কে একটা সম্ভাব্য অনুমান করা, এর চেয়ে আমার কিন্তু সুযোগও নাই, ট্রুলি সুযোগও নাই, যেহেতু এখন মুভমেন্ট রেস্ট্রিক্টেড। একটা জেলা শহরে বলাই রাজশাহীতে কাজ করছে আমাদের অনেক বড় ভাই, জুনিয়র ভাই, সিনিয়র স্যাররা বিভিন্ন হসপিটালে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তারা যদি তাদের মানে ধীরে ধীরে তাদের ডিজিজ প্রোফাইল, তাদের ফ্যাটালিটি কেস সংখ্যা অ্যাকুমুলেট করেন, তাহলে কিন্তু একটা আমাদের আইডিয়া হয়তো হতে পারে। তো সেটার সুযোগও কম, কারণ হয় কি, এই ধরনের মহামারী ট্যাকেল করে আমরা অভ্যস্ত নেই সেটা বলবো না, কারণ গত ডেঙ্গুর সময় আমরা যেভাবে ট্রিট করেছি, আমি নিজে রাত 3টার মধ্যে হসপিটালে ডিউটি করেছি, কিন্তু সেই ভয়টা ছিল না, কারণ ডেঙ্গু তো এই করোনার মতো মহামারী না যে আমার শরীরে করোনা লেগে যাবে, আমি বাসায় গেলে আমার ওয়াইফ এফেক্টেড হবে, আমার সন্তান এফেক্টেড হবে, আমি যে লিফটে থাকবো সেই লিফটের মধ্যে আমি যখন ট্রাভেল করলাম, ওই লিফটে যারা যারা আসবে তারা এফেক্টেড হবে। ডেঙ্গুতে সেরকম কিন্তু ছিল না। ঠিক আছে, আমি যখন ইন্টার্নি ছিলাম তখন আমি একটা রোগীর রক্তের প্রয়োজন হলে সেই রোগীর জন্য নিজে দৌড়াদৌড়ি করতাম। এখন প্রফেসর হয়ে গেছি, এখন আমাদের দেশে এমন অবস্থা যে রক্ত না পেলে আমাকেও কিন্তু অনেক সময় তদবির করতে হয় রক্ত ম্যানেজের জন্য। সো আমরা কিন্তু ক্রাইসিস ম্যানেজমেন্ট করে অভ্যস্ত। আমি এটা গর্বের সাথে বলতে চাই, আমরা বাংলাদেশি ডাক্তাররা, আমাদের দেশের মাঝিরা যেরকম সমুদ্রের মধ্যে ঢেউয়ের মধ্যে সাহস করে নৌকা চালায়, ইলিশ মাছ ধরে, আমরা ডাক্তাররা কিন্তু সেরকম। আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট পারবো না ব্যাপারটা সেরকম না, কিন্তু এই ডিজিজটা আমাদের জন্য সম্পূর্ণ একটা অজানা শত্রু। এবং আমি যে ভিডিওগুলো প্রতিদিন দেখি যে চায়নাতে, ইটালিতে, স্পেনে, আমেরিকাতে ডাক্তাররা কিভাবে ম্যানেজ করছে তাদের আইসিইউতে খারাপ রোগীগুলো, কারণ অধিকাংশ রোগীতে ভালো হয়ে যায়। এই রোগের একটা অদ্ভুত চরিত্র হচ্ছে যে 80% মানুষ কিন্তু ভালো হয়ে বাসায় চলে যায়। যারা ফ্যাটাল হয়, ফ্যাটাল গুলো কিন্তু খুব কমই ফেরত আসে। সো ফ্যাটাল রোগীগুলো ম্যানেজমেন্টের জন্য কিন্তু স্পেশালি ট্রেইনড আপ ফিজিশিয়ান বা ডক্টর দরকার। এবং আমি মনে করি এখন সেই সময়টা চলে আসছে, যেহেতু আমাদের কেস সংখ্যা বেড়ে যাচ্ছে প্রত্যেকটা হসপিটালে, যেখানে যেখানে আমাদের করোনা চিকিৎসা করা হবে গভর্নমেন্টের নির্দেশ মোতাবেক, সেই হসপিটালে প্রথমে ডাক্তারদের গ্রুপিং করে ফেলতে হবে। ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন ডিফেন্স, থার্ড লাইন ডিফেন্স। উহানে যেটা হয়েছে বা চায়নাতে যেটা হয়েছে, যে ওদের একটা হসপিটালে করোনা রোগী আসছে, ওরা সব ডাক্তারকে ঝাঁপায়া চিকিৎসা করার সুযোগ দেয়নি। ডাক্তারদের প্রথম 15 জন এই রোগীগুলো চিকিৎসা করবে টানা 14 দিন। যে 14 দিন শেষ হলো, সেই 14 দিন পর সে 30 জন ডাক্তার বা 20 জন ডাক্তারকে তারা নিয়ে গেছে একটা হোটেলে রেখেছে, একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে কোয়ারেন্টাইনে, কারণ তারা তো ইনফেক্টেড। এরপরে 15 জন ঝাঁপায় পড়েছে। আমাদের কিন্তু সেরকম পরিকল্পনা আমরা কিন্তু এখন পর্যন্ত দেখিনি হসপিটালগুলোতে, যেখানে বা হচ্ছে কিনা আমি জানি না। ঠিক আছে, আমাদের কিন্তু এখন আমরা জানি না যে আমরা আমাদের হসপিটালে, বলায়ের হাসপাতালে করোনা কর্নার হলে কিভাবে আমরা চিকিৎসা করবো। বাট ইন কোর্স অফটা আমরা আশা করি গভর্নমেন্ট যেহেতু অনেক চেষ্টা করে যাচ্ছেন এটা, তো সবার আগে আমি যেটা মনে করি যে আমেরিকাতে কেন ডিজিজটা প্রকোপ এত বেড়ে গেছে, তারা কিন্তু শুরু থেকে মাস্ক ইউজ করতো না। আমি মনে করি আমাদের এখন একটা সুযোগ আছে যে আমাদের, এবং আমি দেখি এবং আমেরিকা থেকে আমাদের বন্ধু বান্ধব যারা আমাকে প্রতিদিন ফোনে কথাবার্তা বলে, আমি তো বাংলাদেশে একটা রিক্সাওয়ালাকে মাস্ক করতে দেখি, দিস ইজ এ পজিটিভ সাইন। গ্রাম থেকে যে মানুষগুলো গার্মেন্টস সরকার ঢাকায় ঝাঁকে ঝাঁকে আসলো, প্রত্যেকের মুখে কিন্তু মাস্ক ছিল। সো দ্যাট ইজ এ গুড সাইন যে মানুষের মধ্যে আমরা এই ইনফরমেশন দিতে সক্ষম হয়েছে যে মাস্ক ব্যবহার করতে হবে, এন্ড মাস্ক ক্যান প্রোটেক্ট 95% অফ দ্য, কারণ এটা মুখ দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে ঢুকে, মানুষের পায়খানা রাস্তায় ঢুকে না, চামড়া দিয়ে ঢুকে না। নাক চোখকে যদি প্রোটেক্ট করতে পারি তাহলে কিন্তু আমরা প্রোটেক্টেড হয়ে গেলাম। সো আমাদের যে সার্জিক্যাল মাস্ক যেটা 20 টাকায় পাওয়া যায়, সেটা কিন্তু এফিশিয়েন্টলি 95% ভাইরাস প্রোটেকশন করতে পারে। সো আমাদের বক্তব্য হচ্ছে আমরা যাই কিছু করি না কেন, যারা এখন ইনফেক্টেড হয়নি, আমরা বাইরে যাব না। আমার মনে করতে হবে যে আমি বাসা থেকে বের হব, আমার বাসার সিকিউরিটি গার্ড, অ্যাপার্টমেন্টের কেয়ারটেকার, সেও ইনফেক্টেড থাকতে পারে। কারণ অনেক লোক আমাদের সোসাইটিতে আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে যাদের মাঝে করোনা আছে কিন্তু তাদের সিমটম নাই। এটা একটা বড় প্রবলেম। একটা সিগনিফিকেন্ট প্রপোর্শন অফ দ্য করোনা ইনফেক্টেড পারসন মে রিমেইন অ্যাসিম্পটোম্যাটিক। তার শরীর থেকে একটা ডায়াবেটিক পেশেন্ট, একটা হাইপারটেনসিভ পেশেন্ট যদি ইনফেক্টেড হয়, তার কিন্তু প্রবলেম। আমাদের সিনিয়র প্রফেসর যারা, যারা বড় ডাক্তার, যারা চেম্বারে রুগী দেখেন, যারা আজকাল রুগী দেখার না কারণে মানুষের মনের মাঝে একটু কষ্ট হচ্ছে, তারাও তো প্রবলেমে আছেন। তার কাছে একটা সর্দি কাশি যে যত কথাই বলুক,
যে না সাধারণ সর্দি কাশি করোনা দেখলেই বোঝা যায়, কথাটা সত্যি না, ভেরি ডিফিকাল্ট। কারণ এই বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির যে একজন অ্যাসোসিয়েট প্রফেসর করোনা আক্রান্ত হয়ে চলে গেছেন চিকিৎসাতে, আইডিসি এর তত্ত্বাবধান, উনি কিন্তু সাধারণ সর্দি কাশি ছিলেন, বাট উনি ডাক্তার, উনার সন্দেহ হচ্ছে, উনি আইডিসি এর যোগাযোগ করেছেন, পরীক্ষা হচ্ছে পজিটিভ হয়েছে। অন্য কেউ কি যেত সাধারণ সর্দি জ্বর হিসেবে? কিন্তু সে ঘুরে বেড়াতো, সে দোকানে যেত, সে মার্কেটে যেত, সে কতজন লোক ইনফেক্ট করতো। তাহলে এই যে সবাই বলছে সাধারণ সর্দি জ্বর ডাক্তাররা ঝাঁপায় পড়ে চিকিৎসা করুক, ঝাঁপায় পড়ে চিকিৎসা করলে আমি মনে করি সে ডাক্তারদের গ্রুপিং থাকতে হবে, ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন ডিফেন্স, থার্ড লাইন ডিফেন্স, ফোর্থ লাইন ডিফেন্স। আমি আমার টোটাল সোলজারকে একবারে ঝাঁপায় চিকিৎসা করবে আমি এই নীতিতে বিশ্বাসী না, কারণ আমার একটা পর্যায়ে ডাক্তারই শেষ হয়ে যাবে। হ্যাঁ, না আপনি ওয়ান্ডারফুল। আপনি এই যে কথাটা বলছেন, আমার ধারণা যে আমরা জানি যে সরকারি মহল থেকে আমরা জানছি যে চায়না থেকে বিশেষজ্ঞদের আনা হচ্ছে। আমার ধারণা যে পলিসি প্রিপারেশনের ক্ষেত্রে এই ধরনের আপনি যে পরামর্শটা দিচ্ছেন, তার আমরা যেহেতু চায়নাকে অনেক ক্ষেত্রে মডেল হিসাবে দেখছি এবং তাদের যে বেস্ট প্র্যাকটিস গুলো সেগুলো আমরা পিক করছি, তো আপনার এই পরামর্শগুলো নিঃসন্দেহে আমাদের তো একটা ছোট প্ল্যাটফর্ম, হয়তো আরো বড় লেভেলেও আপনি পৌঁছাচ্ছেন, তার আপনি একজন জনপ্রিয় ব্যক্তি, কথা বলেন বিভিন্ন টিভি মিডিয়া, পাবলিক মিডিয়াতে, হয়তো আরো জায়গায় বলছেন, ফেসবুকে লিখছেন, আমরা হয়তো আরো বিভিন্ন ভাবেই ফিরে যাব। আমার একজন আপা, উনি এফএও তে আছেন, উনি একটা কথা কমেন্ট করেছেন, আমি ঠিক বলবো না যে এটা প্রশ্ন, সেটা হচ্ছে বলাই সাহেব, বাংলাদেশে ইনফেক্টেড মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে, তাই আমাদের ন্যাচারাল ইমিউনিটি বেশি এটা বলা যাচ্ছে না। আমার মনে হয় চীনের সাথে ইউরোপ এবং আমেরিকায় হয়তো যাতায়াত বেশি ছিল আমাদের দেশের চেয়ে, তাই হয়তো ওখানে স্প্রেড হয়েছে আগে। এটা হচ্ছে ওনার বক্তব্য। আর কলকাতা থেকে আমার সিনিয়র নূর ভাই জিজ্ঞেস করেছেন, একজন নূর ভাই হচ্ছেন আমার একজন খুবই বন্ধুস্থানীয়, আমার খান সাহেবের আড্ডাখানার একজন, আমার বাসায় আড্ডাবাজ মানুষ। উনি লিখছেন যে মাস্ক নিয়ে মাস্ক ইনফেক্টেড হতে পারে, তাইলে কি ডিসইনফেকশন কিভাবে করবে মানুষ? মাস্ক ইনফেক্টেড হলে কিভাবে ডিসইনফেকশন করবে মাস্ক? এটা নিয়ে যদি বাবু ভাই বা বলাই কেউ বলেন। হ্যাঁ, মাস্ক ইনফেক্টেড হলে কি হবে? মাস ইনফেক্টেড হলো কি হলো না, এটা আসলে ডিফিকাল্ট সিচুয়েশন, কারণ আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে আসলে মাসটা ইনফেক্টেড কিনা, সেটা স্টাডি করতে হবে। আমি হুট করে বলতে পারবো না মাসটা ইনফেক্টেড হতেই পারে। ইনফেক্টেড মানে কি, মাস্কের মধ্যে এসে আমার একজন রুগী জোরে কথা বললো, তার লালা বা তার ড্রপলেট আমার মাস্কের মধ্যে লেগে গেল, তাহলে সেই মাস্কটা ইনফেক্টেড কিনা আমাকে সাইন্টিফিক রিসার্চ ওয়ার্কের মাধ্যমে প্রমাণ করতে পারে। থিওরিটিক্যালি সম্ভব, মাস্ক ইনফেক্টেড হলো, কিন্তু সেই মাস্ক ভেদ করে ভাইরাসটা ভেতরে যাবে কি যাবে না, এটা তো মাস্কগুলোর একটা লিস্ট কিন্তু WHO দিয়ে দিয়েছিল, আমি যতদূর জানি, যে সিম্পল সার্জিক্যাল মাস্ক গুলো আমরা ইউজ করি অনেক কম দামে, এটা কিন্তু 95% এটাকে প্রিভেন্ট করতে পারে। আর যেটা N95 মাস্ক, এটা অলমোস্ট 100% এর কাছাকাছি। কিন্তু মাস্ক গুলো আসলে বারবার ইউজ করা ঠিক না, যে ওয়াশেবল মাস্ক, ঠিক আছে, রিইউজেবল মাস্ক, আমি এটার পক্ষপাতী না। আমি মনে করি যে সবসময় ডিসপোজেবল মাস্ক ইউজ করার পর সেটা ফেলে দেওয়া উচিত। এই জন্য আমাদের আর কিছু না হোক, মাস্কের ব্যাপক সাপ্লাই থাকতে হবে, সেটা যে লেভেলে হোক, সরকারি লেভেলে হোক বা বেসরকারি। বাট দুর্ভাগ্যজনক আমি গতকালকে ভিডিও দেখছিলাম যে আমেরিকাতে এখন নার্স, ডক্টরস এরা মিডিয়ার সামনে বলছেন যে সারাদিনে তাদেরকে একটা মাস্ক দেওয়া হচ্ছে। আসলে বললাম না, যে দেশ যত বড় দেশই হোক, হঠাৎ করে যেরকম একটা হ্যাভক, যেটা কিনা তাদের চিন্তার বাইরে, আমরা তো সারা জীবন এরকম মুভি দেখে এসেছি, তাই না? এরকম তো আসলে যে সত্যি সত্যি আমাদের জীবনে, আমাদের জীবদ্দশা আমরা দেখবো, সেটা কিন্তু কখনো ভাবিনি। তো হ্যাভক আসলে আর কি, সবগুলো এক্সপিরিয়েন্স আমাদের জন্য নতুন, ঠিক আছে? তো সেই এক্সপিরিয়েন্স গুলো যখন আমরা ফেস করতে থাকবো স্টেপ বাই স্টেপ, তখন কিন্তু আমাদের মধ্যে এটা সম্পর্কে একটা সম্যক ধারণা হবে। সো মাস্ক ইনফেক্টেড হলো কি না হলে সেটা আলোচনা করার দরকার নাই। আমার বক্তব্য হচ্ছে, আপনি যে মাস্কটা ইউজ করবেন, ইফ পসিবল আপনি এটা ফেলে দিবেন। কারণ আপনি যখন মাস্ক ধুবেন, আপনি কি মাস্ক খুলে রেখে ধুবেন? কাকে দিয়ে ধোয়াবেন? কে ধুবে? আপনি নিজে ধুলে আপনাকে আরেকটা মাস্ক পরতে হবে, কারণ মাস্কটা যখন আপনি ওয়াশ করবেন, সে পানির ঝাপটা আপনার মুখে এসে লাগবে, আপনার চোখ দিয়ে প্রবেশ করতে পারে, নাক দিয়ে প্রবেশ করতে পারে, তাহলে আপনি সেই ঝামেলার মধ্যে কেন যাবেন? সো ইফ পসিবল আপনি বেশি পয়সা খরচ করে একটা রিইউজেবল মাস্ক না কিনে কম পয়সায় বারবার ডিসপোজেবল মাস্ক ইউজ করেন। আমার সাজেশন হচ্ছে এটা। কথাটা কি পছন্দ হলো? না, একদম একদম না। আপনি খুব, আপনি কাকে দিয়ে মাস্ক ধোয়াবেন? আপনার ওয়াইফকে দিয়ে ধোয়াবেন? আপনার একটা স্টাফকে দিয়ে ধোয়াবেন? তাহলে তার লাইফের রিস্ক নেই।
সে একজন মানুষ না। যিনি প্রশ্নটা করেছেন নূর ভাই, উনি আপনাকে অনেক ধন্যবাদ জানিয়েছেন। কলকাতা থেকে সুপ্রতিম দা জানতে চেয়েছে যে যদি আমরা কখনো ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করি, সেক্ষেত্রে কি করোনা পজিটিভ ডোনার এটা আইডেন্টিফাই না করে কি ব্লাড ডোনেশন ক্যাম্প করাটা ঠিক হবে? প্রথম কথা হচ্ছে করোনা তো আসলে ব্লাডের চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পরীক্ষা করতে মানুষের মুখে লালা নিয়ে, তাই না, কফের স্পেসিমেন নিয়ে। তো যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড, আচ্ছা আমি সরি ভাই, আমরা কোশ্চেনটা একটু পড়ি, তাহলে আমি বাংলা করতে গিয়ে হয়তো ভেঙে ফেললাম কোশ্চেনটা। I have a question. Is it safe to organize blood donation camp without first identifying corona positive donors? প্রথম কথা যে মানুষটা করোনা পজিটিভ এটা দেখার দরকার কি? এই দেখতে চাওয়াটাই তো আসলে এক ধরনের রিস্কি কাজ, তাই না? সো আমার কাছে মনে হচ্ছে যে এই ক্রাইসিস মোমেন্টে ব্লাড ডোনেশন প্রোগ্রাম, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, এই পরীক্ষাগুলো যেখানে পেশেন্টের ডাইরেক্ট কন্ট্যাক্টে যাওয়ার একটা সুযোগ আছে, সেখানে টেকনিশিয়ান, ডক্টর, বিশাল একটা ব্যাপার থাকে, এগুলো অ্যাভয়েড করতে পারলেই ভালো। আর ব্লাড ডোনেশন তো ওপেন স্পেসে হয়, তাই না? এন্ড ব্লাড দরকার কিসের জন্য? সার্জারির জন্য। যে মানুষটা সার্জারিতে যাবেন তার বেশি দরকার হয়। পৃথিবীতে এখন এমন অবস্থা যে যেগুলি রুটিন সার্জারি সেগুলি তো হচ্ছেই না। ইউকেতে আমি যতদূর জানি, আমি পড়েছি গত কয়েকদিন আগে, ক্যান্সার পেশেন্টদের এসেনশিয়াল ক্যান্সার সার্জারি পর্যন্ত স্টপ হয়ে গিয়েছে, শুধুমাত্র ডেলিভারি কেস, প্রেগনেন্সি কেসগুলোই অ্যাটেন্ড করা হচ্ছে, তাছাড়া সকল ধরনের সার্জারি কিন্তু বন্ধ। তাহলে একটা কেমোথেরাপির পেশেন্ট যে কেমোথেরাপি পাচ্ছে, ঠিক আছে, তাকে তো রক্ত হেমোগ্লোবিন কমে গেলে তাকে দিতে হবে। একটা সিভিয়ার অ্যানিমিয়ার পেশেন্ট, লিউকেমিয়ার পেশেন্ট ডেভেলপ করলো, তো তাকে তো ব্লাড দিতে হবে। তাহলে ব্লাড দেওয়ার জন্য আমরা নর্মাল যে প্রোটোকল ফলো করি সেটাই করবো, কিন্তু ব্লাড ডোনেশন প্রোগ্রাম এই মুহূর্তে অর্গানাইজ না করাই ভালো। আমার করোনা ভাইরাস আছে কিনা সেটা তো অনেক পরের কথা। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। আচ্ছা আমি আরেকটু বলি, সেটা হচ্ছে যে আমাদের সাথে পলিন ভাই, রাজশাহী থেকে পলিন ভাই দেখছেন, নরওয়ে থেকে আমাকে আম পাঠাইছে অনেক। আই এম ভেরি মাচ গ্রেটফুল টু হিম। আচ্ছা তারিক মাহমুদ তমাল দেখছেন নরওয়ে থেকে। কি ব্যাপার, বলায় হারাই গেল, আমি বুঝছি না যে নেটে প্রবলেম হচ্ছে কিনা। শাহিন আনোয়ার ভাই দেখছেন, উনি এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। আমরা দেখতে পাচ্ছি এলাহি আমাদের 30th ব্যাচের, ও দেখছে, মামুন দেখছে, আমাদের এক ছোট ভাই আর এক নাদিরুজ্জামান বলতে চেয়েছে যে বলাই, ডক্টর বলাই, ঈশ্বর তো আমাদের অভাগাদের জন্যই। তার মানে এই যে আমাদের এই ব্যাপারটা নিয়ে সে একটু এই করছে যে আমরা আসলে we have no option other than giving trust on the Almighty and this অলমাইটি কিন্তু সবার জন্য, অলমাইটি কিন্তু খালি হিউম্যান বিং এর জন্য না। সৃষ্টিকর্তা যে মশাটা আবিষ্কার করেন, মশা, যে বাদুরকে উহান প্রদেশের লোকজন ডেলিকেসি হিসেবে খেত, যে সাপকে উহানের লোকজন খেত, সেই সাপ কিন্তু ঈশ্বর কিন্তু তারও, তাই না? তাহলে আমরা যে এনভায়রনমেন্টে বসবাস করি, আমরা কিন্তু আমাদের কথা খালি চিন্তা করেছি, আমরা কিন্তু এনভায়রনমেন্টে সৃষ্ট অন্যান্য যে প্রাণীগুলো আছে, অন্যান্য যে জীব আছে, তাদের কথা কিন্তু আমরা চিন্তা করিনি এতদিন, করিনি বলেই হয়তো বা সৃষ্টিকর্তা মন খারাপ করে, ঠিক আছে, এটা হচ্ছে স্পিরিচুয়াল কথা হয়ে গেল, ঠিক আছে, মন খারাপ করে এরকম একটা ক্রাইসিস আমাদেরকে দিয়েছে যে তোমরা সকল অন্যান্য সৃষ্টিকে অগ্রাহ্য করবে, তাই না, অন্যান্য সৃষ্টিকে অগ্রাহ্য করবে আর নিজেদের কথা খালি চিন্তা করবে, তাই না? তো এখন কোথায়? সিরিয়াতে বম ব্লাস্টিং বন্ধ হয়ে গেছে, তাই না? তারপর অন্যান্য জায়গায় যা যা ঘটতো, যেগুলি আমরা মানব সভ্যতার জন্য একটা খারাপ দিকে, সেগুলি কিন্তু সব বন্ধ হয়ে গেছে। তো সেগুলি পরের কথা। আমি অনেক বেশি কথা বলছি, বলাইকে কথা বলার সুযোগ দিচ্ছে না। বলাই শুড স্পিক সামথিং। বলাই বলো, কি বলতে চাও? এই তোর বন্ধু বলাই, তোর বন্ধু শরীফ দেখছে কিন্তু, বল এবার। আচ্ছা আচ্ছা বল 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 বল। হ্যাঁ বলছিলি যেটা, কোনটা যেন? না আমরা যেটা বলছিলাম যে এই যে ঈশ্বর সকলের জন্য, এবং যেহেতু আমরা এখানে একটা দার্শনিক কথায় চলে আসলাম, এবং এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমাকে ভালো রাখো, তখন তো ঈশ্বরের অন্যান্য সৃষ্টিগুলো তার কাছে প্রার্থনা করে আমাকে ভালো রেখো। তো ঈশ্বর তো সবাই ভালো লাগে, সবাই বলে যে ভালো রাখো সবাই। হ্যাঁ, তো এখন বাবু ভাই ওই জায়গাটা এসে শেষ করেছিলেন যে আসলে আমাদেরকে সকলের সাথে সহ অবস্থান এবং সকলের ইন্টারেস্ট প্রোটেক্ট করে থাকার যে ব্যাপারটা, এটা নিয়ে ডাক্তার এবং দর্শন এগুলি নিয়ে একটু বাণী টানি দে আমাদেরকে। হ্যাঁ আসলে
একটা দার্শনিক কথা একজন বলছিল যে হচ্ছে যে আমরা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, হাজার বছর, কোটি বছর ধরে মানব সভ্যতা থাকবে, মানব সভ্যতা থাকবে, কিন্তু মানব কোনো একটা সভ্যতা থাকতে চাই, দীর্ঘদিন এক্সিস্ট করতে চাই, তাহলে তাকে সবার জন্য উপকারী হতে হবে, সবার জন্য। আমাদের মানব সভ্যতা টিকে থাকবে তখন সভ্যতা সকল জীবের জন্য, সবার জন্য উপকৃত হবে, সবার কাছ থেকে উপকার পাবে। এই বর্তমান পরিস্থিতিতে আসলে এটা ভাবে নাই, এবং ফিউচার যে আগামীকালকে কি হবে সেটাও আমরা ভাবতে পারছি না এখন। লাস্ট পর্যন্ত আমাদের যখন সবকিছু বাধা থাকে তখন তো ঈশ্বরই একজন। না, এখন ওই যে প্রশ্নটা করেছে নাদিরুজ্জামান, ও তো এই মুহূর্তে মনে হয় জার্মানিতে অথবা নেদারল্যান্ডে, ও ওখান থেকে লিখেছে ফুটনোট, COVID-19 অলসো এ ক্রিয়েশন অফ গড, ইজন্ট ইট? তো যাই হোক, আমরা ওইসব ও আসলে একটু আমার মনে হচ্ছে খোঁচা মারার চেষ্টা করছে, আমরা সেই খোঁচাই মানে খচিত হব না। আচ্ছা, এখানে নীলু একটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে বাংলাদেশের, যদিও আমরা বারবার বলছি যে আমরা আসলে আড্ডা দিচ্ছি, কোনো সিরিয়াস বিষয়ে আমরা আলোচনা করার মতো সেই অথরিটিও নেই, সেই ধরনের আমরা খুব সিরিয়াস বিষয় যাব না, কিন্তু এমনি হয়তো আমরা একটা ওপিনিয়ন ডেভেলপ করার জন্য বা বোঝার জন্য হয়তো এই আলোচনাটা করতে পারি যে বাংলাদেশের স্বাস্থ্য অবকাঠামোয় সবচেয়ে দুর্বল জায়গা কোনটি, এই সংকট থেকে আমাদের কি লেসন হওয়া উচিত, আর কি পরিকল্পনা এখনই নেওয়া উচিত আগামী 6 মাস বা 1 বছর, এ ধরনের কোনো আলোচনায় কি আমরা যেতে পারি? যদি বাবু ভাই বা বলাই কমফোর্টেবল ফিল করেন যে হোয়াট শুড বি আওয়ার নেক্সট ইনিশিয়েটিভ ফর দ্য নেক্সট 6 মান্থস। এখন তো ক্রাইসিস চলছে, এখন তো ঘুরে ফিরে সবাই এদিকেই কনসেন্ট্রেট করছে। আমার কাছে যেটা মনে হয় যে পিপলস কাউন্সেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেশে হয় কি, আমরা যুগ যুগ ধরে মনে করি হেলথ সেক্টর বা হেলথ সিস্টেমের সাথে যারা ইনভলভ তারা প্রত্যেক বছর এই বাচ্চাদের টিকা দিবেন, পোলিওর টিকা খাওয়াবেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন, HIV দিবস যখন আসবে সকল সেই দিবসটা পালন করবেন, ঠিক আছে? এর বাইরেও কিন্তু আরো কিছু কিছু কাজ আছে, থানা হেলথ কমপ্লেক্স, অ্যাডভোকেসি, এই কাজগুলো তারা কিন্তু করেন। আমরা আমাদের দেশ কিন্তু সাকসেসফুলি পোলিও ইরাডিকেট করতে পেরেছে, যেটা শ্রীলঙ্কার মতো কিন্তু হাইলি এডুকেটেড পার্সন সম্বন্ধে একটা দেশে কিন্তু করতে পারেনি। সো আমাদের দেশে কিন্তু হেলথ সেক্টরে কিন্তু অনেক ভালো ভালো কাজ হচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে এরকম একটা মহামারী হলে জনগণ কিভাবে রিয়াক্ট করবে এবং সেই রিয়াকশনের পরিপ্রেক্ষিতে হেলথ সিস্টেম এবং হেলথ সিস্টেমের সাথে জড়িত মেশিনারি কিভাবে সেটা রেসপন্স করবে, মানুষকে কিভাবে কাউন্সেলিং করবে, এই যে ঘরে রাখার ব্যাপারটা, এটা কিন্তু শুধুমাত্র আমাদের স্বাস্থ্য বিষয়ক যারা কর্মকর্তা রয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, তাদের কিন্তু দায়িত্ব না, ঠিক আছে? একই সাথে ল এনফোর্সিং এজেন্সিরও দায়িত্ব। তো এই জিনিসটা কিন্তু আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ, যে মানুষকে ঘরে রাখা, যেহেতু এই রোগ থেকে প্রতিকার পাওয়ার একটা অন্যতম উপায় হচ্ছে ঘরে থাকা। ভিয়েতনামের মতো একটা দেশ, যারা কিনা আমেরিকার চেয়েও অর্থনৈতিকভাবে দুর্বল একটা দেশ, চায়নার চেয়েও দুর্বল, ইটালির চেয়েও দুর্বল, তারা কিন্তু সাকসেসফুলি করোনা ক্রাইসিস মোকাবিলা করতে সক্ষম হচ্ছে। তাদের দেশে যখন তারা বুঝতে পারলো করোনা প্রবেশ করেছে, তারা চীনের সাথে তাদের বিশাল বড় সীমানা রয়েছে, সবগুলো লকডাউন করে দিয়েছে। কোরিয়া সাকসেসফুলি ট্রিটমেন্ট করতে সক্ষম হচ্ছে। ভুটান, নেপাল, সিঙ্গাপুর, হংকং, তো তাহলে তারা তো স্পেনের মতো না, তারা তো ইটালির মতো না, তারা তো জার্মানির মতো, তারা পারলো, তারা সোশ্যাল ডিস্টেন্সিং খুব কড়াভাবে আরোপ করেছে। কিন্তু আমরা সেটা মানে দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রধানমন্ত্রী এবং অনেকে চেষ্টা করে যাচ্ছেন। কারণ আমাদের দেশে প্রবলেম কি, যদি একবারে 21 দিনের লকডাউন ঘোষণা করতো, অনেক মানুষ আছে আমাদের সোসাইটিতে একবারে 21 লাখ টাকার বাজার করে বসতো, ঠিক আছে? খুবই হাস্যকর শোনায়, বাট ট্রু, যে 21 দিন বন্ধ থাকবে, আমার সামর্থ্য আছে, আমি বাজার করে ফেলবো, বাজার নাই হয়ে যেত। সো যে পদ্ধতিতে তারা গিয়েছেন আমি বলি সেটা ঠিক আছে, যে আমরা ধাপে ধাপে আমাদের ছুটিটা বাড়াচ্ছি এবং ল এনফোর্সিং এজেন্সি দ্বারা মানুষকে চেষ্টা করছি ঘরে কাউন্সেলিং করে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। পাশাপাশি হেলথ ওয়ার্কাররাও খুব ভালোভাবে কাজ করছে, বাট আমার কাছে মনে হয় যে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো উচিত। এই যে আমাদের ধরেন ইনিশিয়ালি কিটের সংকট, এই যে কিটের সংকটটা, এটা যদি ধরেন কথার কথা আরো বেশি রাখা যেত, হয়তো বা আমরা আরো বেশি বেশি টেস্ট করতে পারতাম। বাট এখন কিট আসছে, টেস্ট হচ্ছে, অনেক সেন্টার হয়ে গেছে। এখন মানুষজন, যেটা প্রবলেম হচ্ছে, মানুষ ভয় পায়, কি বললাম না, মানুষের, আমি একটা কথা বিভিন্ন জায়গায় সবসময় বলি যে মানুষের শিক্ষিত হতে বেশি সময় লাগে না, বাট সিভিলাইজ হতে
কয়েকশো বছর লেগে যায়। সিভিলাইজড হওয়া মানে কিন্তু তুমি দামি শার্ট পরবা, প্যান্ট পরবা, হ্যাঁ, রাস্তার ধারে তোমার জিপার খুলে ইউরিন পাস করবা না, ব্যাপারটা কিন্তু তা না। তোমার কথায়, কাজে, মননশীলতায় স্মার্টনেসের পরিচয় দেওয়া, তুমি কিভাবে তোমার সোশ্যাল যে ঘটনাগুলো ঘটছে কি রিয়াক্ট করছো, সেটা কিন্তু তোমার সিভিলাইজেশনের অংশ, তাই না? তাহলে আমি যদি বুঝি যে আমি রাস্তায় বের হলে আমার পাশে আমার যে আত্মীয়টা দাঁড়ায় আছেন উনি করোনায় আক্রান্ত হতে পারেন, সেই জন্য আমি তার বাসায় যাবো না, তার সাথে হ্যান্ডশেক করবো না, তার সাথে অহেতুক এই ক্রাইসিস মোমেন্টে যেখানে আমরা আমাদের অর্থনীতিকে কি বলবো চাপা রেখে, এই যে মানুষের মানে আয় উন্নতি হচ্ছে না, গার্মেন্টস বন্ধ আছে, অফিস আদালত হচ্ছে না, যারা দিন আনে দিন খায়, যারা সবজি বিক্রেতা বা অনেক মানুষ আছে ডেইলি বেসিসে ইনকামের সাথে ইনভলভ, তারা অর্থনৈতিক চাকে সচল রেখেছে, এই মানুষগুলো বসে আছে কিসের জন্য? দেশে যেন এই ক্রাইসিসটা হয়। তো কিন্তু সেটা হচ্ছে না, বিকজ আমাদের কাউন্সিলিং এর কিছু দুর্বলতা আছে। তো সেটাও আমরা এই যে বললাম, যেহেতু নতুন শত্রু তো সবকিছু অনেক সময় আমাদেরকে নতুন ভাবে করতে হয়, আমাদের নিজেদের মতো করে করতে হয়। মানুষজন বলতেছে আমার ভুল হয়ে গেছে, তাহলে ভুলই যদি হবে তুই বের হলা কেন? কোনো উবান নাই, পাঠাও নাই, বাসায় মোটরসাইকেল আছে, তার মোটরসাইকেল নিয়ে হাতিরঝিলি ঘুরতে গেছে। তা ঢাকা শহরে যে থাকে সে কি গ্রামের মূর্খ? তা তো না। তাহলে তার সেই সিভিলাইজেশন নাই, সেই অ্যাটিটিউড নাই, সেই ম্যানার্স নাই, সেই বোধ শক্তি নাই। তো সেই জিনিসটা কি আমি চাইলে অর্জন করা সম্ভব? মানুষের ইচ্ছা থাকতে হবে, তাই না? আমি শুধু আমার মেশিনারিজকে দোষ দিব, থ্যাংক ইউ। স্বাস্থ্যমন্ত্রীকে দোষ দিব, পুলিশকে দোষ দিব, একদম, স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আপনি নিজে কিছু দায়িত্ব আপনি পালন করবো না, তাহলে তো হলো না, তাই না? প্রত্যেকে তার নিজ নিজ অবস্থানে থেকে চমৎকার। তার আপনি দায়িত্ব যে পালন করার চেষ্টা করতে হবে। বলো। আপনি যে কথাগুলো বলছেন অত্যন্ত মূল্যবান, এবং আপনি যেহেতু পড়াশোনায় শুধু মেধাবী ছিলেন না, আপনি প্রচুর কো কারিকুলাম অ্যাক্টিভিটিজ এর সাথে জড়িত ছিলেন। হ্যালো। ফলে আপনার এই বোধ এবং হ্যালো, আপনি শুনতে হ্যাঁ, পাচ্ছেন? আসছে বাবু সবাই, ভাই? কিন্তু সবাই তুমি হ্যাঁ, আর বলায় আটকে গেছো মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, না আমার তো এখানে ঠিক আছে, বলা হ্যাঁ, একটু আটকে এখন গেছিল। শুনতে পাচ্ছি। এবার তো বাবু ভাই হ্যাঁ, আটকে গেল। হ্যাঁ, এখন আসছে, আবার আবার বলেন। এখন আসছে। আচ্ছা বাবু ভাই, আমি হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম যে আমি প্রায়শই একটা কথা বলি, সেটা হচ্ছে যে একটা মানুষের এই ধরনের বোধ, দায়িত্ববোধ, সমাজের প্রতি কর্তব্য, এগুলো যেখান থেকে জাগে সেটা হচ্ছে তার পড়াশোনার বাইরের পড়াশোনা থেকে বা অ্যাক্টিভিটিস থেকে। আমরা খুব সৌভাগ্যবান যে আমরা হয়তো আপনার মতো না পারলেও আমাদের অনেক সুযোগ ঘটেছে এই ধরনের বোধগুলো নিয়ে কাজ করার, এবং সুযোগগুলো যেগুলো একটা মানুষকে আসলে এই দায়িত্বগুলো শিখিয়ে দেয়। এবং এগুলো প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত যে আমি কিভাবে কাজ করছি, তারপর আমি আরেকজনের ব্যাপারে ফিডব্যাক দিব। আসলে বাবু আমি ভাই, কি আপনি হতে শুনতে চাই, পাচ্ছেন? প্রত্যেকটা মানুষের হ্যাঁ, কিন্তু চিন্তা আপনার ভাবনা আপনার থাকে যে আমি কি হতে চাই, কি করতে চাই, তাই আচ্ছা, না? কার আপনার জন্য ছবি করতে কিন্তু চাই। আটকে গেছে। বাবু ভাই, আপনার ছবি আটকে গেছে। আপনার আমার ছবি ছবি আটকে আটকে গেছে। যায়নি, আমার কাছে তো মনে হচ্ছে মুভ করছে। হ্যালো, আচ্ছা, না, ছবি আটকে গেছে। আটকালেও অসুবিধা না, আমরা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি। আমরা খুব সুন্দর শুনতে পাচ্ছি। আপনার চেহারার চেয়ে আপনার শব্দ আরো শক্তিশালী। এর মধ্যে আপনার বন্ধু আপনার স্কুল সময়ের বন্ধু বায়েজিদ মাহবুব খন্দকার, আর্কিটেক্ট, জি জি সে জি জি। বলেছে যে খুব ভাল লাগছে, বাবু আমার স্কুলের বন্ধু। আহ, আচ্ছা, আহ, সে বাইজিদ ভাই কিন্তু আমারও খুব ঘনিষ্ঠ মানুষ। আমি মাঝে মাঝে তার সাথে যোগাযোগ রাখি না এবং আমি কখনো আড্ডা তার দিই। তার মেধার কাছে সবসময় পরাজিত হতাম, সে সবসময় ফার্স্ট হইতো, আমি সেকেন্ড হইতাম। না, বাইজিদ ভাই আমার আমার খুব পছন্দ। তো বাইজিদ ভাই, আপনি নিঃসন্দেহে শুনতে পাচ্ছেন যে আপনার ফার্স্ট সেকেন্ডের লড়াইয়ে দুইজনের ভিতর একজন এখানে বলছেন, একজন শুনছে, আর একজন ফিডব্যাক দিচ্ছে। কি আমার খুব ভালো লাগছে যে এরকম একটা আহ, আহ, এতগুলো বিদগ্ধ মানুষের সাথে আমরা আড্ডা দিতে পারছি। এখন কি অনেক ছবি মুভ ধন্যবাদ। করছে? এখন ছবি মুভ করছে? না, আপনি আটকে গেছেন বাবু ভাই, আপনার খালি শব্দ আসছে, এর আচ্ছা চেয়ে তাহলে বেশি বলাই কিছু বলুন, আসছে। আমি কি আবার লিভ করে কি আমার মানে বুঝলাম না কেন এরকম হচ্ছে। আমি তো তোমরা আটকে গিয়েছিল, তোমরা আসছো, এখন আমি আবার চলে গেছি। কোনো হ্যাকিং হয় না আচ্ছা, তো আবার চলে কি? না না, আপনি না, আমার মনে হচ্ছে যে দাঁড়ান তো আমি একটা জিনিস দেখি, আমারও হয়তো হতে পারে। আহ, না তো কিন্তু আমি তো আপনি আমাকে মুভ কিন্তু, করতেছি। হ্যাঁ আপনি কিন্তু আমার ফেসবুকে, আমি যখন এতে দেখছি, ফোনে দেখছি, তখন দেখছি আপনার মুভ করছি, কিন্তু আমার ল্যাপটপে দেখছি আপনি থেমে গেছেন। বলাই, তুই কি বাবু ভাইকে মুভ করতে দেখতে পাচ্ছিস? ও, তাহলে এটা আমার সমস্যা। Still, না, তবে সুন্দর চেহারা দেখতে পাচ্ছি। না, না, আমি দেখতে পাচ্ছি না। না, অসুবিধা নেই তাতে, বাবু ভাইকে তো দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাই। আমাদের শওকত কবির ভাই, মোহাম্মদ শওকত কবির ভাই বলেছেন যে রাইট সেইং প্রফেসর কবির, নিড টু বি সিভিলাইজড। আর এখানে আমি আরেকটা জিনিস দেখতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের আরেক শওকত ভাই, উনি দেখছেন,
অনেকক্ষণ ধরে দেখছেন, এবং আমাদের এক ছোট বোন, ওদের আশিক আতিক আরাফাতের ছোট বোন জুডিথ, আমাদের খুব ছোট প্রিয় আদরের বোন, ও দেখছে অনেকক্ষণ ধরে। আমার খুব ভালো লাগছে। তো আমরা যারা শুনছি এবং দেখছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বা বিদেশ থেকেও যাদের দিচ্ছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। রাত 10টা বাজতে আর 10 মিনিট বাকি হ্যাঁ, আছে। বাংলাদেশের মানুষজনের জন্য ইতিমধ্যে রাত হয়ে যাচ্ছে। আহ আমি যেহেতু স্বাস্থ্য সচেতন, আমি কিন্তু 8টার সময় ডিনার করে নিয়েছি, কাজে আমি খুব চিন্তিত নই। আমি এটা শেষ করে হয়তো আধা ঘন্টার ভিতর শুয়ে পড়বো। তো আপনারা বাবু ভাই যদি তার আগে বাবু ভাইয়ের চেয়ে আমি একটু বলাইকে বলবো যে, বলাই আহ কি অবস্থা? তোর বউ যেহেতু ডাক্তার, আমাদের বৌমা একজন গাইনোকোলজিস্ট, এবং তার অবস্থা কি? রাজশাহী মেডিকেল কলেজে তার কোনো অভিজ্ঞতা, কোনো ফিডব্যাক বা কি অবস্থা, কিছু বলতে পারবি? আমি হয়তো একসময় ওকেও ধরার চেষ্টা করবো। বল, হাসি দিলি তো। রাজশাহী নেটওয়ার্ক মনে হয় খুব দুর্বল। বলাই, শুনতে ও পাচ্ছিস না? ও হারিয়ে ও গেছে আসলে আবার। গাইনি ফিল্ড নিয়ে যে কাজ করছে, গাইনি অ্যান্ড অবস্টেট, তো তবে বাবু ভাই হারিয়ে গেল। ইমার্জেন্সি যে ইমার্জেন্সি সার্ভিস যেটা গাইনি আছি তো। অবস্টেট, এর তো আর কোনো মাপ নাই। হ্যাঁ, হ্যাঁ, না শুনতে পাচ্ছি আমি। সেক্ষেত্রে সে সবাই খুব চিন্তিত, যে যখন পেশেন্টের কাছে যাচ্ছে যতটুকু সম্ভব প্রিকশনটা নিয়েই পেশেন্টের কাছে যেতে হুম। হচ্ছে। তো এই গতকালকে থেকে আমি এবং ও দুজনে একটা আমরা স্টার্ট করছি টেলিমেডিসিন। আচ্ছা। এটা কিন্তু নতুন নাই, আমি বিগত প্রায় 2.5 বছর ধরে টেলিমেডিসিনের কনসালটেশন দিই, এবং আমার কাছে হুম। যেটা মনে হয়েছে এটা একটা খুবই ফ্রুটফুল, এবং সিস্টেমটা যদি রুট লেভেলে পৌঁছাতে পারে তাহলে কিন্তু খুব অল্প সাশ্রয়ের মধ্যে সেবা পৌঁছাতে পারে। যেমন বাউ ভাই একজন এত বড় বিশিষ্ট হেপাটোলজিস্ট, কিন্তু কোনো চেম্বারে রাজশাহী পেশেন্ট দেখবেন না। আমি খুব অনেকদিন আগে পাঠাতে পারছিলাম, সে পেশেন্ট তো খুবই 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 খুশি। সে মানে অসম্ভব যে একজন ভালো ডাক্তারের কাছে আপনি পাঠিয়েছেন। তা এখন যদি টেলিমেডিসিন, সাপোজ এই যে যেমন ভাবে কথা বলছে, এখন যদি রাজশাহীতে পুরো একটা সেন্টার থাকতো, বাবু ভাই যদি ওরকম কথায় কথা বলতো, সেম কনসালটেশন পেতো। এবং আমার যে অভিজ্ঞতা টেলিমেডিসিনে, যখন একজন ডাক্তার চিকিৎসাটা দেয়, যেমন আমি যে প্রেসক্রিপশন করছি, আমি টেলিমেডিসিনে যে প্রেসক্রিপশন করব, আমি চেম্বারে গিয়ে দেখে যে প্রেসক্রিপশন করব, ডিফারেন্স কিন্তু খুব বেশি না, আহ, হয়তো 95%, 100% এই। কারণ গলায় কেটে পেশেন্টের কেটে যাচ্ছে, গানা আবার সে তো, বাবু ভাই হারিয়ে আমরা যাচ্ছে। আমি ঠিক বুঝছি না ইনভেস্টিগেশন যে বা এটা যদি আমার আরেকজন সমস্যা না সহকারী আপনাদের একজন ডাক্তার সমস্যা। থাকে তোমার তাহলে আমরা সমস্যা, তোমার আহ, 100% সমস্যা। তো যাই। এই ব্যাপারটা পরবর্তীতে কি, আমাদের আমি ঠিক বুঝতে যেটা পারছি না। পলিসি লাইন মেকারেরা মনে হয় যদি একটু ডিস্টার্ব দিচ্ছে। ব্যাপারটা তার নেয়, আগে যে আমি, বিশেষ করে হেলথ বাবু কমপ্লেক্স, ভাই সাব আপনি কি সেন্টার, শুনতে এই পাচ্ছেন? সমস্ত হ্যাঁ, শুনতে পাচ্ছি। বসুন্ধরায় নেটওয়ার্ক দুর্বল। আমার, হ্যালো। হ্যাঁ, নাজবুল, বলো, হ্যাঁ, শোনা যায়। আমার মনে হয় যে আমরা তিনজন একটু হারিয়ে গেছিলাম। তো বাবু ভাই আপনাকে মনোয়ার হাই বলেছে, আপনার হাউসের ছেলে। হ্যাঁ, বলেন। এখন তো কেউ নাই দেখি, শুধু আমি আছি। কই গেলা তোমরা? হ্যাঁ, হ্যালো। এই তো আসছে। হ্যাঁ, এখানে এবার আমি হারিয়ে গেছিলাম, আমি যেটা বুঝলাম। হ্যাঁ, তোমাকে দেখতে পাচ্ছি, বলাইকে হ্যাঁ, দেখা কিন্তু যাচ্ছে না। বলাইকে দেখা যাচ্ছে না। আমার তো মনে হচ্ছে যে আমরা সবাই একটু ডিসরাপশনের ভিতর পড়ে গেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু নেটওয়ার্কের হয়তো আপনার আবার প্রবলেম। আমি চেহারা দিচ্ছি না কেন, আমি বুঝছি না। কিন্তু আমার দেখতেছি না। এই যে এখন আবার আসছে। না, আসছে। আমি আসছি, তুমিও আসছো হিসাব অনুযায়ী। আমার ফোনে তো আমি তোমাদের দুজনকে দেখবে, তোমাকে দেখতেছি, বলাইকে দেখতেছি না আর কি। এই যে এই যে বলাই বলায় আসছে। আসছে। হ্যাঁ, তো যা হোক, যদি এখনো আসে আমরা আর কি। দেখছি। হ্যাঁ, তো যদি আমি খালি একটা কথা বলতে চাই, এই যে বলায় আসলো সবাইকে। হ্যাঁ, তো
আমি যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই যে আহ, আহ, আমরা প্রায় শেষের দিকে এসেছি, যে আমরা এখানে আড্ডা মারছিলাম ডাক্তারদের কিছু ভিউ, তাদের জীবনযাপন এবং তাদের দৈনন্দিনতা এবং তাদের ভিতরে আহ, আমরা আমরা আমাদের এই অভিযোগ না করে নিজের দায়িত্বটা পালন এবং নিজের সমাজের প্রতি কর্তব্য, এবং সেই সাথে একটা জিনিস বোঝা যে আমাদের প্রত্যেকটা ডেইলি রুটিন ইম্প্যাক্টেড হয়েছে এবং আমরা সবাই একটা স্থবির জায়গায় আছি। এখানে আমরা কেউ একা নই, সবারই জীবনযাপন এখানে বিঘ্নিত। সেই জায়গা থেকে আমি বলাইকে বলবো যে আমরা যেহেতু প্রায় শেষের দিকে, তোকে 1 মিনিট আমি সময় দিচ্ছি, তুই বলে শেষ করবি, তারপর বাবু ভাইকে দিয়ে আমরা শেষ করব। বলায়, আমার কথা কি শুনতে পেয়েছিস? আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এবং আমরা শেষের দিকে, তুই যদি দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ, বা আপনার আমাদের কথা শুনতে উদ্দেশ্যে পাচ্ছি। আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আমরা শেষের পথে, আমরা জাস্ট 1 মিনিট এখন জাস্ট স্টে হোম অ্যাজ মাচ অ্যাজ পসিবল। কোনো ধরনের অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাওয়া যাবে না। ফর ওন সেফটি, ফর ফ্যামিলি সেফটি অ্যান্ড ফর কান্ট্রি সেফটি, স্টে হোম অ্যান্ড ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স। এটাই এখন মানে আমার কাছে যেটা আর কি মনে হয়েছে যে নাম্বার 1 রেমেডি। থ্যাংক ইউ সো মাচ, বলায়। বাবু ভাই, এভাবে আমরা যতটুকু আমি পারি এই শেষ দুর্যোগ পর্যন্ত মোকাবেলার বলতে চেষ্টা দেবো। করি যার পর থেকে। থ্যাংক ইউ আচ্ছা, ভাই, আমার আপনাকে অনেক ধন্যবাদ। বাবু ভাইকে আমি আচ্ছা, দেখতে দাঁড়া। পাচ্ছি না। না, আচ্ছা, এখন দেখা যাচ্ছে না? আমি তো দেখতে পাচ্ছি, আমাকে তোমাদেরকেও দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি তাই না? দেখতে পাচ্ছি। আমার মনে হয় বলার নেটটা একটু ডিস্টার্ব আছে। তো বাবু ভাই, আমি হ্যাঁ, এখন আপনাকে দিয়ে দেখছি। চেক করবো। সেজন্য আজকে যারা আমাদের সাথে ছিলেন এবং বিভিন্ন মন্তব্য করেছেন, আমি যেটা বলছিলাম, বাবু ভাই শুনতে পেয়েছেন কিনা, যে আপনার হাউসের ছেলে মনোহর আপনাকে হাই বলেছে। তো হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং হ্যাঁ, বাবু এখন ভাইকে দেখা যাচ্ছে। শেষ, আপনার মাউথ অর্গানটা কি সামনে আছে বাবু ভাই? মাউতার গান সামনে আছে কিনা দেখতে হবে। আছে, মাউতার গান আছে। না, আপনার একটা সুর শুনতে শুনতে আমরা হারিয়ে যাব এবং সুস্থ আমরা, ধরা যাবে। হ্যাঁ, মানে 1 মিনিট আপনার সুরটা শুনবো, আমরা চলে যাব। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকুক। আগামী সপ্তাহ এবং আগামী দিনগুলো ভালো কাটুক, 3 সপ্তাহ ভালো কাটুক। আরেকটা কথা, আমার এই আড্ডাটা প্রতিদিন মারতে গিয়ে আমার কিছু কাজের আমি পিছিয়ে পড়ছি। তো আমি আপাতত আজকে এই 7 দিনের মাথায় এটা পজ নেব, হয়তো আবার 3-4 দিনের মাথায় আবার ব্যাক করব। তার আগে আমি জানিয়ে দিব সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকুন, আমরা আবার ফিরে আসবো। বাবু ভাই, কি আমি কি করব? মাউতার গান বাজাবো? বাজে শেষ। আমাদের শেষ। গুড নাইট। ঠিক আছে, ওকে। হ্যাঁ, দারুণ। বলো, তোমাদের গান গুড মিস নাইট, করতেছি। ভালো আবার কি থাকবেন শেষ হয়ে সবাই। গেল নাকি? সবকিছু বন্ধ হয়ে না, গেল? আমরা দেখা শুনতে পাচ্ছি বাবু ভাই, যাচ্ছে ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ছবি থেমে গেছে, আমাদের কথা থামেনি। গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, ঠিক আছে, এই থাকো।